স্বাভাবিকভাবে অর্থনীতি বড় হলে আমদানি বাড়ে, এতে বিনিয়োগ বাড়ে, কিন্তু অস্বাভাবিক আমদানি ব্যয় ঠিক উল্টো। বিগত অর্থবছরে আমদানি ব্যয়ভার কাটিয়ে শুল্কমুক্ত পণ্য ও 1% শুল্ক পণ্যের আমদানি ব্যয় কমেছে। ফলে আমদানি ব্যয় কমার তালিকায় রয়েছে অর্থনৈতিক অঞ্চলের যন্ত্রপাতি, খাদ্যশস্য, সার, তুলাসহ শিল্পের কাঁচামাল। এসব পণ্যের আমদানি ব্যয় কমেছে অন্তত 9%। তাই জানাবো আজকের আয়োজনে। এদিকে ভারত থেকে চাল আমদানি বাড়লেও দাম কমেনি। সাথে শেয়ার বাজার, বন্দর ও হাটের খবর নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজন। আপনাদের সাথে থাকবো আমি তানজিম শাফিন। শুল্কমুক্ত পণ্য ও 1% শুল্কের আওতাধীন পণ্যের আমদানি ব্যয় গত 4 বছরের মধ্যে চলতি বছরের জুলাই থেকে নভেম্বরে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এদিকে উচ্চ শুল্ক পণ্যের ক্ষেত্রে গড় আমদানি ব্যয় গত বছরের তুলনায় বেড়েছে। এ নিয়ে দেখে নিতে চাই জুলাই থেকে নভেম্বর আমদানি ব্যয় কেমন ছিল। বিগত 2 অর্থ বছরের সাথে তুলনা করলে একই সময় আমরা দেখতে পাই 2022-23 অর্থ বছরে প্রতি মেট্রিক টন পণ্য আমদানির জন্য যেখানে 81,000 টাকার প্রয়োজন ছিল, সেটি ধারাবাহিকভাবে কমেছে 2024-25 অর্থ বছর পর্যন্ত। 2023-24 অর্থ বছরে আমরা দেখছি যে শুল্কমুক্ত যেসব পণ্য রয়েছে সেখানে 64,000 টাকায় প্রতি মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যেটি 2024-25 অর্থ বছরে 58,000 টাকা। অর্থাৎ শুল্কমুক্ত যেই পণ্যগুলো রয়েছে সেগুলোর বুকিং রেট অনেক ক্ষেত্রে কম পাওয়া গেছে, বা যেখানে কম ব্যয় উৎস পাওয়া গেছে সেখান থেকে আসলে সেই আমদানিগুলো করা হচ্ছে, যার ফলে আমদানি ব্যয় কমে আসছে। 1% শুল্ক পণ্যের গড় আমদানি ব্যয় যখন আমরা দেখব তখন আমরা দেখছি যে 2022-23 অর্থ বছরে প্রতি মেট্রিক টনে 7,89,000 টাকার মতো ব্যয় পড়তো, যেখানে 2023-24 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 8,68,000 টাকায়। এখান থেকে আমরা 2024-25 অর্থ বছরে দেখছি যে 1% শুল্ক পণ্যের গড় আমদানি ব্যয়ও জুলাই থেকে নভেম্বর এই পিরিয়ডের মধ্যে কমেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি মেট্রিক টনে এখন 7,82,000 টাকা ব্যয় হচ্ছে। অর্থাৎ সার্বিকভাবে বলা যায় যে আমদানি করার ক্ষেত্রে আমদানির যেই উৎসগুলো রয়েছে সেই উৎসগুলো যখন বাছাই করা যায়, ভালো উৎসগুলো যেখান থেকে কম দামে পণ্য আমদানি করা যায়, সেক্ষেত্রে আমদানি সহায়ক হয়। পাশাপাশি শুল্ক ছাড়ের আসলে যে আমদানি ব্যয় কমে যায় সেটির একটা বড় প্রতিফলন অর্থনীতিতে থাকে। আবার বিপরীতে শুল্ক যখন রাখা হয় তখন জাতীয় রাজস্বে সেটি যোগ হয়, এই বিষয়টিও রয়েছে। এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 30 থেকে 35 ট্রাক চাল ভারত থেকে আমদানি হচ্ছে, তবে এর দাম কমেনি। এ নিয়ে আরও জানাতে হিলি স্থলবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সোহেল রানা। রানা, জানাবেন আমদানি বৃদ্ধি পাওয়ার পরেও দাম কেন কমছে না? এই বিষয়ে আমদানিকারকরা, ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, একটু শুরুতেই বলি যে আসলে বাজার স্বস্তির জন্যই কিন্তু চালের আমদানিটা সরকার উদ্যোগ নেয় এবং সেখানে কিন্তু শুল্ক প্রত্যাহারের উদ্যোগটিও নিয়েছিল, যার কোনো প্রভাব কিন্তু এখন পর্যন্ত চালের বাজার আমরা লক্ষ্য করিনি। বরং বলা চলে যে ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে চালের দাম কমেনি, বরং আগের দামটাই রয়েছে। এবং এখনো বলা চলে, আজকে এইমাত্র আমি কোর্টে এসে যেটি জেনেছি যে 1 টাকা কেজিতে কিছুক্ষণ আগেই দাম বেড়েছে চালের, যেটি পাইকাররা বললো আর কি। আমি আপনাকে একটু দামের বিষয় যদি বলি, যে হিলি স্থলবন্দর যে ভারত থেকে চালগুলো আমদানি হচ্ছে সেই প্রায় 4 জাতের আমদানি হচ্ছে চাল। তার মধ্যে যে গুটি স্বর্ণা চালটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 49 থেকে 50 টাকা কেজি দরে, সেটি বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। এবং কাটারি যে চালটি রয়েছে, অর্থাৎ সম্পা কাটারি বলা চলে, সেটি বিক্রি হচ্ছে 68 থেকে 77 টাকা কেজি দরে। এবং 28 জাতের যে চালটি রয়েছে সেটি 60 থেকে 61 টাকা, এবং স্বর্ণা 5 জাতের যে চালটি রয়েছে সেটি 51 থেকে 52 টাকা কেজি দরে বন্দরেই পাইকারিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে মূলত চালের আমদানিটা হলেও ভারতের যে বাজার রয়েছে, ভারতের বাজারে দামের বেশি কারণে তাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, সেটি কিন্তু তারা অভিযোগ করে আর কি বলছেন যে আসলে তারা সিন্ডিকেট করেনি, তাদের ভারতীয় অভ্যন্তরীণ ব্যবসায়ীদের রসনালির কারণে তাদেরকে বেশি দামে বিক্রি
বিক্রি করতে হচ্ছে। আরেকটি বিষয় আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে হিলি স্থলবন্দর দিয়ে বর্তমানে যে চলতি মাস রয়েছে, চলতি মাসে প্রায় 18,000 মেট্রিক টনের মতন চাল আমদানি হয়েছে এবং প্রতিদিন প্রায় 1.5 থেকে 2,000 মেট্রিক টন চাল এই বন্দর দিয়ে আমদানি হচ্ছেন। এবং এই আমদানিকৃত চালগুলো এত পরিমাণ আমদানি হওয়ার পরে এবং মৌসুম একটা আমন মৌসুম হবার কারণে চালের দাম না কমার কারণে কিন্তু হতাশ কিন্তু এখানকার পাইকার, খুচরা ব্যবসায়ী এবং যারা সাধারণ ক্রেতা রয়েছে সবাই। তো এই ছিল সাফিন আমার কাছে হিলি স্থলবন্দর থেকে চাল আমদানি এবং দরদাম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। গেল সপ্তাহের সব কার্যদিবসেই ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক পড়েছে। এর আগে এক কার্যদিবসও ঠিক নেতিবাচক ধারায় ছিল, অর্থাৎ 6 কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক। পাশাপাশি লেনদেন আমরা দেখেছি গত সপ্তাহে 500 কোটি টাকার নিচে ছিল 5 কার্যদিবসে। আজকের দিনে যদিও ব্যতিক্রম চিত্র আমরা দেখছি যে সেখান থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আমরা দেখছি যে বেলা 1:30টা পর্যন্ত লেনদেনের যেই চিত্র, তাতে লেনদেন হয়েছে 181 কোটি 76 লাখ টাকার, যেখানে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে। 263টি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে, দর হারিয়েছে 65টি প্রতিষ্ঠান এবং 63টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত থেকেছে। এখনো পর্যন্ত সার্বিক সূচকে যোগ হয়েছে 73 পয়েন্ট। সার্বিক সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে 5,178.44 পয়েন্টে। এখনো পর্যন্ত 1 ঘন্টার লেনদেন বাকি আছে, তারপরে আসলে বাকি চিত্র বোঝা যাবে। তবে ধারণা করা যাচ্ছে আজকে সূচকের উত্থানের মধ্য দিয়ে কার্যদিবস শেষ হবে ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঢাকা স্টক এক্সচেঞ্জে 3টি ব্রোকারেজ হাউস ফিক্সড সার্টিফিকেশন পেয়েছে। এ নিয়ে ফিক্সড সার্টিফিকেশন পাওয়া ব্রোকারেজ হাউসের সংখ্যা 19টিতে দাঁড়ালো। জেনে নেব সেসব ব্রোকারেজ হাউসের তথ্য। 3টি ব্রোকারেজ হাউস ফিক্সড সার্টিফিকেশন পেয়েছে, যেখানে রয়েছে বিনিময় সিকিউরিটিজ লিমিটেড, রয়েছে বি রিটস লিমিটেড, রয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড। এই ফিক্সড সার্টিফিকেশনের মানে হলো যে এখান থেকে পরবর্তীতে তারা ওএমএস এর দিকে এগিয়ে যাবে, অর্থাৎ নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে পারবে এই ব্রোকারেজ হাউসগুলো। এবারে দেখে নিতে চাই যে চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে, তাদের তথ্য। ফুয়াং ফুডস লিমিটেড 15 ডিসেম্বর অর্থাৎ আজকের দিনে এই পর্ষদ সভা রয়েছে। প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের 17 ডিসেম্বর, আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড 17 ডিসেম্বর এবং এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড 19 ডিসেম্বরে পর্ষদ সভা ঘোষণা করেছে। সুলভ মূল্যের জন্য নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে পরিচিত খুলনার নিক্সন মার্কেট প্রতি বছরের মতো এবারও সুলভ মূল্যে বিক্রি হচ্ছে শীতবস্ত্র। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভিড় বাড়ছে মার্কেটে। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন এসব পণ্য তো বেশিরভাগই আমদানিকৃত, দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? আমদানিকৃত এসব পণ্য কিন্তু পুরাতন এবং এগুলোর একটি চাহিদা আমাদের খুলনার মার্কেটে রয়েছে। দীর্ঘদিন এই ব্যবসাটি করে আসছে এখানকার ব্যবসায়ীরা এবং সেক্ষেত্রে বিভিন্ন বয়সী মানুষের কিন্তু পোশাক এখানে পাওয়া যায়। আর শীত মৌসুম এলে কিন্তু এই মার্কেটে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এমনকি ধনী পরিবারের যারা উচ্চবিত্ত তাদেরও মাঝে মাঝে এখানে দেখা যাচ্ছে যে তাদের পছন্দ মতো জিনিস কিনতে, এবং ক্রেতাদের মধ্যে যে বাইরে যে আমদানিকৃত যে পণ্যগুলো বিভিন্ন বিপণী বিতানগুলোতে রয়েছে সেগুলো কিন্তু কিনতে যে অনেকে হিমশিম খেতে হয়, বিভিন্ন ধরনের অভিযোগ রয়ে থাকে দাম নিয়ে। কিন্তু এখানে কিন্তু কোনো অভিযোগ নাই। তারা বলছেন যে এই ধরনের একটি মার্কেট যে খুলনায় দীর্ঘদিন ধরে চলে আসছে সেটি কিন্তু একটি ঐতিহ্য বলা চলে এখন পরিণত হয়েছে, এবং এখানে আরও বেশি প্রচার প্রচারণা থাকলে হয়তো মানুষের যে পোশাকের চাহিদা শীতকাল বা গরমকালে সেগুলো কিন্তু এখান থেকে মেটানো সম্ভব। এবং এগুলো যে পোশাকের যে মান সেগুলো কিন্তু ভালোই বলে মনে করছেন তারা, এবং এখানকে নিয়ে তাদের যে চাহিদা বিভিন্ন পছন্দের জ্যাকেট, সোয়েটার বা ছোটদের যে শীতের যে কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ব্যবহার করছেন, এবং বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে। বিশেষ করে যেসব জিনিসগুলো বাইরে কিনতে গেলে কয়েক হাজার টাকা গুনতে হয় সেগুলো কিন্তু নামমাত্র মূল্যে
1500, 1000 বা 500 টাকাও কোনো কোনো পণ্য এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে ক্রেতারা। আমরা যেটি দেখেছি যে দীর্ঘদিন এই মার্কেটগুলো এখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে, পাশাপাশি তারা এখানে ব্যবসার পরিধিও কিন্তু বেড়েছে। নতুন নতুন ব্যবসায়ীরা এই ব্যবসার সাথে জড়িত হচ্ছে এবং এগুলো আমদানি করেও তো পণ্য ঢাকা থেকে খুলনায় আসে এবং খুলনা থেকে তারা বেছে নিয়ে এই বিভিন্ন সাইজের পণ্যগুলো কিন্তু আলাদা আলাদা করে তারা এটি বিক্রি করে থাকে। এবং আমরা একটা বিষয় দেখেছি যে বিগত 10 বছরের মধ্যে এই বাজারের যে সম্প্রসারণ হয়েছে এবং সম্প্রসারণের পাশাপাশি এখানে যে পণ্যের মান সেটা কিন্তু আসলে উন্নতই হচ্ছে এবং এখানে অনেক নতুন পোশাকও কিন্তু এই পুরনো পোশাকের সাথে পাওয়া যাচ্ছে, যেগুলো সাধারণ মানুষ কিনছেন তাদের দরদাম করে। এবং এখানে এসে যে তৃপ্তিটা তারা পাচ্ছেন সেটি হচ্ছে যে তারা বলছেন যে নতুন যে পোশাক সেই পোশাকের থেকে এই পোশাকের মান একেবারেই খারাপ নয় এবং তারা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারছেন এবং কম দামে পাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল শাফিন আমার কাছে খুলনার নিক্সন মার্কেট থেকে পুরনো শীতবস্ত্র বেচে কিনা সর্বশেষ খবর। সহকর্মী তরিকুল ইসলাম যুক্ত হয়েছিলেন খুলনার নিক্সন মার্কেট থেকে, জানাচ্ছিলেন শীত বস্ত্র বেচাকেনার খবর। সপ্তাহ ব্যবধানে স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারেও। মুড়ি কাটা পেঁয়াজ আসার খবরে চট্টগ্রামের খাতুনগঞ্জে কেজিতে 15 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। এ নিয়ে খাতুনগঞ্জ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হোসাইন জিয়াদ। সপ্তাহ ব্যবধানে বড় ধরনের দরপতন হয়েছে, বিশেষ করে পেঁয়াজ, রসুন এবং আদার বাজারে। এক সপ্তাহে পেঁয়াজের দাম কমেছে কেজিতে অন্তত 10 থেকে 15 টাকা। আর যদি মাসখানেক আগের কথা বলি তাহলে কেজিতে অন্তত 40 টাকা দাম কমেছে পেঁয়াজের, যেখানে নভেম্বর মাসের শুরুর দিকে 110 থেকে 120 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছিল চট্টগ্রামের এই পাইকারি বাজার খাতুনগঞ্জে। সেখানে আজকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজিতে, অর্থাৎ প্রায় 40 থেকে 45 টাকা দাম কমেছে প্রতি কেজি পেঁয়াজের। এই মুহূর্তে সরবরাহ বেশ ভালো, বিশেষ করে ভোমরা, সোনাইমুড়ি সহ বিভিন্ন স্থলবন্দর হয়ে এখানে পেঁয়াজ আসছে ভারতের উত্তরপ্রদেশ, নাসিক, রাজস্থান এসব অঞ্চল থেকে। এবং পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গের যে মুড়ি কাটা পেঁয়াজ, সে পেঁয়াজের সরবরাহ শুরু হওয়ায়, অর্থাৎ দেশীয় পেঁয়াজের মৌসুম শুরু হয়, মূলত প্রতিদিনেই পেঁয়াজের বাজার কিন্তু পাইকারি বাজারগুলোতে খাতুনগঞ্জ কিংবা ঢাকার যে পাইকারি বাজারগুলো রয়েছে সেখানে প্রতিদিনই কমছে 2 থেকে 3 টাকা করে। বিক্রেতারা বলছেন এই মুহূর্তে দেশি যে মুড়ি কাটা পেঁয়াজ উত্তরবঙ্গের বাজারে প্রতিমন 1800 থেকে 2000 টাকা, অর্থাৎ কেজি প্রতি 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। একই অবস্থা কিন্তু রসুন এবং আদার বাজারেও। এই মুহূর্তে চায়না রসুন রয়েছে বাজারে, অন্যান্য কোনো ভারতীয় কিংবা অন্যান্য দেশের রসুন এই মুহূর্তে নেই। রসুন বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা কেজিতে, যেটি 210 থেকে 220 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। বিক্রেতারা যেটি বলছেন যে আমদানিকারকদের এখানে খাতুনগঞ্জ আনা পর্যন্ত 215 টাকা কেজি পড়েছে, যে কারণে সেটি তারা লোকসানের মুখে আছেন। মূলত প্রতি কেজি রসুনে তারা বলছেন যে 25 থেকে 30 টাকা পর্যন্ত তারা এই মুহূর্তে লোকসান দিচ্ছেন। এক কন্টেইনারে 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত তাদেরকে এই মুহূর্তে লোকসান দিতে হচ্ছে রসুন আমদানিকারকদের। আদার কথা যদি বলি, চায়না আদায় ভরপুর থাকে চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়ত, কিন্তু এই মুহূর্তে চায়নার কোনো আদা নেই। চায়না আদা থাকলে সেটি 220 টাকা 40 টাকা কেজিতে বিক্রি হয়, কিন্তু এই মুহূর্তে ভারতীয় যে আদা, সেই আদার গুণমান আগের বছরের তুলনায় বেশ ভালো, টেকসই। এই আদা বিক্রি হচ্ছে কিন্তু মাত্র 80 থেকে 90 টাকা কেজিতে, অর্থাৎ মশলার বাজারে ভোক্তাদের জন্য একেবারেই স্বস্তির খবর বলা চলে। এবং আগামী 2-3 মাস এবং রমজান পর্যন্ত আসলে দাম বাড়ার সম্ভাবনা নেই বলছেন বিক্রেতারা। সহকর্মী হোসাইন জিয়াদ জানাচ্ছিলেন মশলার বাজারে স্বস্তির খবর। এর মাধ্যমে শেষ করছে আজকের বৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।